দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজ আমরা মাদকাসক্তি নিয়ে কথা বলবো। দ্বিতীয় পর্ব, ইয়াবা বা অ্যামফেটামিন অ্যাডিকশন বা অ্যামফেটামিন বা ইয়াবাতে মাদকাসক্তি। আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট মনোরোগ চিকিৎসক ডক্টর নাসরিন কাদের। তিনি নিউ ইয়র্কে প্র্যাকটিস করছেন। ডক্টর নাসরিন কাদের, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর। আমাদের সাথে সুদূর সিডনি থেকে যোগ হয়েছেন ডাক্তার সত্যজিৎ দত্ত। তিনি একজন মেডিসিন বিশেষজ্ঞ এবং একই সাথে এই মাদকাসক্তি নিয়েও কাজ করেন এবং তিনি এটিতে স্পেশালিস্ট। ডক্টর সত্যজিৎ দত্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমরা এই মাদকাসক্তি নিয়ে আগে একটি সুন্দর পর্ব করেছি। আজ আমরা ইয়াবা নিয়ে যাবতীয় সব জানব। আমি নিজেও এত বেশি জানতাম না এইটি করার আগ পর্যন্ত। এই আজকের অংশে প্রথমে আমি ইয়াবা নিয়ে 5 মিনিট কিছু বলবো, তারপর আমরা ডিসকাশনে যাব, যেন আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে যেতে পারেন। ইয়াবা, এটির নাম হচ্ছে অ্যামফেটামিন, বৈজ্ঞানিক নাম। আসুন এই রাসায়নিক পদার্থটি সম্পর্কে আমরা প্রথমে একটু সাধারণ ধারণা নেই, তারপর এটির আসক্তি হলে কি হয় তা জেনে নেব। অ্যামফেটামিন ভিন্ন ভিন্ন নামে পাওয়া যায়, যেমন ম্যাথএমফেটামিন, ডেক্সট্রোঅ্যামফেটামিন। রাস্তায় যেটি ইয়াবা, বাবা, এমডিএমএ, এক্সটাসি এসব নামে পাওয়া যায়। অল্প ডোজে এটি একটি ঔষধ হিসেবে বিভিন্ন রোগে ব্যবহৃত হয়। বেসিক্যালি এইটি একটি স্নায়ুর উত্তেজনাবর্ধক একটি ঔষধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটি সৈনিকদের পারফরমেন্স বৃদ্ধির জন্য ব্যবহৃত হতো। 1950 সনের দিকে ট্রাক ড্রাইভাররা যেন লম্বা সময় গাড়ি চালাতে পারে দেশের একটি অংশ থেকে আরেকটি অংশে, এইটি খেয়ে সেইটির জন্য ব্যবহার করত। অনেকেই অ্যাথলেটিক্সে পারফরমেন্স বাড়ানোর জন্য ব্যবহার করেন। আর এটি এখন আমরা ব্যবহার করছি ইয়াবা হিসেবে মাঠে ঘাটে সব জায়গায়। এটি কিভাবে কাজ করে? এটি স্নায়ুর একটি নির্দিষ্ট কোষকে উত্তেজিত করে, ফলে স্নায়ুর যে ট্রান্সমিটারগুলো রয়েছে সেগুলো একটু বেশি কাজ করে। আবার হায়ার ডোজে, বেশি ডোজে খেলে এটি পেশিকে দুর্বল করে দেয়। খুব বেশি ডোজ হলে তখন দেখা যায় যে মানসিক সমস্যা হয়, ডেলিরিয়াম হয়, অ্যাডিকশন হয়। মেডিকেল সায়েন্সে ADHD নামে একটি রোগ রয়েছে, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। আবার মুড স্টেবিলাইজেশন করতেও এটি ব্যবহৃত হয়। নার্কোলেপসি একটি রোগ রয়েছে, যখন তখন ঘুম চলে আসে এই মানুষগুলোর, সেইটিতেও ব্যবহৃত হয়। যারা স্থূলকায় অবিসিটিতে ভোগেন অনেক সময় তাদের ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয়। এক ধরনের ডিপ্রেশনেও এইটি ব্যবহৃত হয়। এটির পার্শ্ব প্রতিক্রিয়ায় থেরাপিউটিক যে ডোজ আছে, ডাক্তাররা যে ডোজটি ব্যবহার করেন সেটিতে কিন্তু খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, কারণ এটি নিয়ন্ত্রণ করে ব্যবহৃত হয়। শারীরিকভাবে রক্তচাপ উঠানামা করতে পারে এটি খেলে। রেনল্ডস ডিজিজ, যেটিতে হাতে এবং পায়ে রক্ত সঞ্চালন কমে যায়। প্রায়াপিজম বা লিঙ্গ অনেক সময়ের জন্য অস্বাভাবিকভাবে শক্ত হয়ে যায়। বুক ধরপড় করা, রুচি কমে যাওয়া, ওজন কমে যাওয়া, ব্রণ, চোখে ঝাপসা দেখা, মুখ শুকনো হয়ে যাওয়া, বারবার দাঁত কামড়ানো, নাক দিয়ে রক্তপাত, মাত্রাতিরিক্ত ঘাম, টিক্স, এগুলো হচ্ছে। আবার শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে গ্রোথ কমে যাওয়া। মানসিকভাবেও দেখা যায় যে অনেক বেশি অ্যালার্টনেস, অনেক বেশি কথা বলা, আপনার মুড কখনো কম কখনো উঁচু, মুড সুইং বলে এটিকে, ঘুম কমে যাওয়া, অ্যাংজাইটিতে ভোগা, বেশি বেশি গ্র্যান্ডিউস ভাবা, নিজেকে বড় ভাবা, ইরিটেবিলিটি, খুব বেশি ইরিটেটেড থাকে, অবসেসিভ থাকা, রেস্টলেস থাকা, সাইকোসিস, এগুলো হচ্ছে এইটির পার্শ্ব প্রতিক্রিয়া। অনেকের ক্ষেত্রে স্বাভাবিক ডোজে হয়, অনেকের ক্ষেত্রে বেশি খেলে হয়। কিছু কিছু ডায়েটারি সাপ্লিমেন্টেও কিন্তু এই অ্যামফেটামিন থাকে, তাই পরে দেখুন আপনি কি খাচ্ছেন। এখন আসুন এই মাদকাসক্তি কিভাবে হয়, হলে কি হবে সেটি নিয়ে একটু জেনে নিই আলোচনার আগে। এটি ডিপেন্ডেন্সও হতে পারে, অ্যাডিকশনও হতে পারে। কখন আমরা বলি, যখন একজনের প্রতিদিনের স্বাভাবিক কাজ করতে গেলে এইটি ব্যবহার করতেই হয়, তখন এটিকে অ্যাডিকশন বলা হয়। এবং যখন এটি বন্ধ করলে শরীর আগের অবস্থার চেয়ে খারাপ হয়, উইথড্রল,
যেটিকে বলা হয়, তখন আমরা এটিকে অ্যাডিকশন বলি, অর্থাৎ আসক্তি বলি। এই ডিপেন্ডেন্সিটি কখন হয়? যখন খুব ঘন ঘন এবং লম্বা সময় ধরে এটি ব্যবহার করতে হচ্ছে। আবার দেখা যায় যে একজন মানুষ যতটুকু ডোজ ব্যবহার করার কথা ছিল তার চেয়ে অনেক বেশি নিতে হচ্ছে, তখন এটি হচ্ছে। কারা বেশি অ্যাডিক্টেড হচ্ছে এটি একটু জানা দরকার। যাদের খুব বেশি ইজি অ্যাক্সেস থাকছে এই ওষুধটির প্রতি, আপনি খুব পেয়ে যাচ্ছেন ইজিলি বাড়ির মোড়ে, তখন এটি হচ্ছে। আবার অনেকে কালচারালি এটিকে গ্রহণ করেছে, অনেকে লো এস্টিম বা কনফিডেন্স থাকে, জীবন স্ট্রেসফুল, ইমোশনাল সমস্যা, ফাইন্যান্সিয়াল সমস্যা, পিয়ার প্রেশার ইত্যাদির কারণেও দেখা যায় মানুষ এই এডিকশনগুলোর দিকে এগুচ্ছে। ডিপেন্ডেন্সি লক্ষণ হচ্ছে স্কুল এবং কাজে ঠিকমতো মনোযোগ না দেয়া, নেই, কাজ ও স্কুলের পারফরমেন্স ধীরে ধীরে কমে যাওয়া, হঠাৎ দেখবেন যে সে তার পরিচ্ছন্নতা নষ্ট হয়ে গেছে, অপরিচ্ছন্ন থাকছে, তার ওজন কমে যাচ্ছে, টাকা পয়সা বাড়ি থেকে চুরি হচ্ছে, অথবা সে টাকা খরচ করছে বেশি। আবার যারা থেরাপিউটিক ডোজে খাচ্ছেন তারা দেখা যাচ্ছে ঔষধ তাদের ক্ষেত্রে 30 দিনের ওষুধ দেওয়া হয়েছে, তারা 20 দিনেই ওষুধ শেষ করে ফেলেছে, সেইটিও কিন্তু একটি সাইন। মাসের ঔষধ 18 দিনে শেষ, এরকম। আবার ঔষধ বন্ধ করলে দেখবেন যে তাদের উইথড্রল সিমটম হচ্ছে, এগুলো লক্ষণ এডিকশনের। ভায়োলেন্স এপিসোড হচ্ছে, আবার মানসিকভাবে ভায়োলেন্স এবং মুড উঠানামা করে, অ্যাংজাইটি, ঘুম কমে যাওয়া বলেছি আগে, হ্যালুসিনেশন, চোখে বিভিন্ন রকম জিনিস দেখছে, ডেলিউশন, যেটি নাই সেইটিও দেখছে, ত্বকের উপর কিছু হাঁটছে, ক্রলিং করছে, এগুলো যদি বলে তাহলে ধরে নিতে হবে যে এই ধরনের এই যে ইয়াবা সামগ্রী তারা ব্যবহার করছে। এখন ডায়াগনোসিস করতে হলে উপরের লক্ষণগুলো দেখে এবং প্রস্রাব পরীক্ষা করে, এক ধরনের স্পেশাল পরীক্ষা আছে যেটি করতে এটি পাওয়া যায় অনেক সময়। এইটির জন্য কম্বিনেশন চিকিৎসা করতে হবে। যদি ইন্টেন্স ক্রেভিং থাকে তাহলে হাসপাতালে ভর্তি করতে হবে। যদি অ্যাগ্রেসিভ হয়ে যায়, আত্মহত্যার প্রবণতা দেখা যায়, থেরাপিগুলো শুরু করতে হবে, কাউন্সিলরের কাছে যেতে হবে। এবং এটি আমরা আগের ডিসকাশনেই বলেছি যে মানসিক রোগের চিকিৎসকরাই এইটির চিকিৎসায় যুক্ত থাকেন। এখন আসুন ডাক্তার সত্যজিৎ দত্ত, আপনি যদি মেহেরবানি করে আমাদেরকে বলেন যে ডাক্তার সত্যজিৎ, যে বাংলাদেশে ইয়াবার সোর্স, আমরা তো মনে হয় আমরা যখন বড় হয়েছি আমরা ইয়াবা দেখিনি, এখন তারা এত তাড়াহুড়া করে কোথা থেকে পাচ্ছে? ধন্যবাদ ডক্টর ফেরদৌস, ধন্যবাদ নাসরিন আপা এই ধরনের একটা অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণের একটা সুযোগ দেওয়ার জন্য, এবং আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি ওনারা যারা দেখছেন অনুষ্ঠানটি। তো ইয়াবা খুব জনপ্রিয় একটি নাম। এখন আপনি যেটা বলেছেন ডক্টর ফেরদৌস, যে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্যবহার হতো সৈনিকদেরকে অ্যালার্ট রাখার জন্য, পরবর্তীতে ট্রাক ড্রাইভাররা ইউজ করতো। তো এটারও আবার কিছুটা নামের পরিবর্তন হয়েছে। এটা একটা সময় ছিল, এটার নাম ছিল ইয়া খায়ান, অর্থাৎ মানে হার্ড ওয়ার্কিং পিল। এটা খুব মানে এই যে এটা খেলে প্রচুর কাজ করা যায় এই ধরনের। তো এটা পরবর্তীতে নামটা পরিবর্তন হয়ে ইয়া মা হয়ে যায়, মা। এটা আসলে তখন ঘোড়াকে খাওয়ানো হতো। বিশেষত এই ট্যাবলেটটার উৎপত্তি স্থল মূলত হচ্ছে আমাদের থাইল্যান্ড এলাকায়। অনেকের ধারণা আছে এটা বার্মা, ইয়ানমার বা মায়ানমার বা বার্মার বোধহয়। এটা কিন্তু মানে ওখানকার প্রোডাক্ট না, মেইনলি হচ্ছে এটা আপনার থাইল্যান্ডের একটা অঞ্চলের থেকে এটা তৈরি হয় প্রথম দিকে এটা। এবং বার্মার একটা অংশ, এটা যখন ঘোড়াগুলো যখন উপরের দিকে উঠতো তাদেরকে দিয়ে বেশি কাজ করানোর জন্য ঘোড়ার খাওয়ানো হতো। 90-96 দিক থেকে এটা নাম পরিবর্তন করে এটা হয়ে গেল ইয়াবা, অর্থাৎ ক্রেজি পিল। খেলে নানা রকম যেটা আমরা বুঝি যে উত্তেজনাকর হয়, এটা 90 থেকে 96 দিকে এটা বেশি পপুলার। আপনি যেটা বলেছেন, আমরা যখন ছাত্র ছিলাম আমাদের ছাত্র জীবনে কিন্তু এই ধরনের ইয়াবার কথা খুব একটা প্রচলন ছিল না। তখন বেশি পপুলার ছিল বাংলাদেশের ফেন্সিডিল। এখন ফেন্সিডিলের চেয়ে বেশি পপুলার হয়ে গেছে আপনার ইয়াবা। তো কেন এটা আমরা পরে আসবো, কিন্তু ইয়াবার মূল সোর্স এখন বাংলাদেশে হচ্ছে পার্শ্ববর্তী দেশ মায়ানমার। এবং আপনি জানেন বাংলাদেশের সাথে মায়ানমারের প্রায় 250 কিলোমিটার বর্ডার আছে।
তো এই বর্ডার দিয়ে প্রতিনিয়ত ঢুকছে, এবং এটাও কিছু ইন্টেলিজেন্স সোর্সেরও তথ্য হচ্ছে যেটা আমাদের রিফিউজি ক্রাইসিস আছে, যে মায়ানমার রোহিঙ্গা ক্রাইসিস, সেটার পরে এটা আরো বেড়ে গেছে। এখানে কিছু এই অ্যাক্রস দ্য বর্ডার ট্রাফিকিং বা যেগুলা আনা নেওয়া হচ্ছে, এই ইয়াবা ট্যাবলেট গুলা, সেটা হচ্ছে খুব চলছে। এখন বাংলাদেশে কিন্তু মানে আশঙ্কাজনক হারে ইয়াবা বেড়ে গেছে। আমি বলবো গত 20 বছরের মধ্যে আশঙ্কাজনক মানে রেটে বেড়ে গেছে। আপনি যদি একটা ছোট্ট তথ্য ধরেন, সরকারি তথ্য মতে 2010 সালে মানে আইন শৃঙ্খলা বাহিনী 84,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছিল এক বছর। সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 3 কোটিতে 2016-তে। অর্থাৎ 2016-তে 3 কোটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গে উদ্ধার হয়েছে। বাইরে তো যতগুলা মার্কেটে চলে গেছে, সেটা তো সংখ্যাটা ওই হারে বেড়ে গেছে। এবং আমি মনে করি এটা 2020-এ অনেক, বা 2020-21 এটা এই নাম্বারটা আরো অনেক বেশি হবে। আচ্ছা, এখন আপনি যেটা বলছেন যে ইয়াবার কিন্তু 3টা টাইপের পিল আছে। ইয়াবা মূলত কম্বিনেশনটা হচ্ছে আপনি যেটা বলেছেন মেথএমফেটামিন, সাথে ক্যাফিনও থাকে এটা। এবং ক্যাফিন এবং মেথএমফেটামিনের যে রেশিও, সেটার উপর নির্ভর করে এখানে আসলে 3টা টাইপের ট্যাবলেট হয়। একটা হচ্ছে R7, আরেকটাকে বলে কন্ট্রোলার, আরেকটা হচ্ছে চাম্পা বলা হয় আর কি। এই আমাদের দেশে যেটা পপুলার বা যেটা আসে সেটা হচ্ছে আসলে চাম্পা। সেটাতে ধরতে গেলে কিন্তু কম্পারেটিভলি কম কম্বিনেশনে মেথএমফেটামিন থাকে, কারণ এটা একটু চিপ। আর আপনি R7 বা কন্ট্রোলার কিন্তু বেশি কনসেন্ট্রেশনে মেথএমফেটামিন থাকে, এটা অনেক বেশি এক্সপেন্সিভ। সেটা বাংলাদেশে আসলে সহজলভ্য না, সেটা আসেও না। মেইনলি যেটা আসে সেটা হচ্ছে থার্ডটা, তৃতীয়টাই আসে। এটা মার্কেটে বিভিন্ন দামে পাওয়া যায়। উৎস থেকে ওপেন মার্কেটের দামের প্রচুর ব্যবধান হয়ে যায়, প্রায় ধরতে গেলে 20 থেকে 30 গুণ দাম হয়তোবা সেটা ইয়েতে আপনার প্রডিউস করতে হয়তোবা যেটার আগে 20-30 সেন্টস, সেটা ওপেন মার্কেটে এসে 2, 3, 5, $10 পর্যন্ত চলে যায়। এখন যেটা হয়, এই সোর্স দিয়ে আসার পরে এটার একটা বড় গ্রহীতা বা বড় অংশ হচ্ছে এখন হচ্ছে স্টুডেন্ট বা ছাত্র বা কর্মজীবী মানুষ, হ্যাঁ, এরা। এবং এটা দেখা যায় প্রতিনিয়তই কিন্তু মানুষ নিচ্ছে অনেকটা রিক্রিয়েশনাল হিসেবে। প্রথম দিকে নেয় হচ্ছে একটু দেখি না কেমন, বন্ধুরা বললো, আমার কোনো বন্ধু বললো আচ্ছা একটা খেয়ে দেখো না, খুব মজার ট্যাবলেট, খাও। খেতে খেতে আমার মধ্যে যেটা হয় আস্তে আস্তে, ওই যে আপনি যেটা বললেন যে এক সময়ে ডিপেন্ডেন্সি ডেভেলপ করে, এক সময় হচ্ছে এডিকশন ডেভেলপ করে। আমি গত অনুষ্ঠানেও বলেছিলাম যে বাংলাদেশে মানে অনুমান করা হয় 70 লক্ষ লোকের মধ্যে বিভিন্ন রকম আসক্তি আছে। তার মধ্যে ধারণা করা হচ্ছে 50 লক্ষ লোক ইয়াবা আসক্তি। তাহলে বুঝতে পারছেন এটা কত বড় একটা ক্রাইসিস এবং কত বড় একটা সমস্যা আমাদের জন্য। তো আমাদের মূল সোর্সটা হচ্ছে পার্শ্ববর্তী দেশ। আমাদের জানা মতে বা আমি এ পর্যন্ত কোনো কিছু জানি নাই যে বাংলাদেশের এটার কোনো তৈরি করা হয়, মানে লোকালি তৈরি করার মতো অবস্থা এখনো বাংলাদেশের কোথাও নাই। এটা পার্শ্ববর্তী দেশ থেকে আসছে এবং এটা আশঙ্কাজনক হারে এটা বাংলাদেশের মধ্যে ঢুকছে। যদিও আইন শৃঙ্খলা বাহিনী প্রতিনিয়তই চেষ্টা করছে, তারপর কিছুটা অংশটা ঢুকেই যাচ্ছে বিভিন্ন সোর্সে। এখন প্রথম কি সাইন দেখলে প্যারেন্টসরা বা স্বামী বা স্ত্রী তারা বুঝবে যে এই মানুষটি ইয়াবায় আক্রান্ত হয়েছে? স্পেসিফিক কোনো সাইন আছে কিনা, এই মানুষটি দেবে কিনা যিনি নিচ্ছেন? আপনি যেটা বলেছিলেন আসলে প্রথমে যে ইয়াবাটা মেথএমফেটামিনটা কিভাবে কাজ করে, সেটা হচ্ছে আপনার এবং ক্যাফিন সাথে যখন থাকবে, যেটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে আমাদের একটা রিসেপ্টর আছে যেটাকে আমরা বলি ডোপামিন রিসেপ্টর। সেটাতে যখন গিয়ে সেটার সাথে যখন এটা আবদ্ধ হবে সেই রিসেপ্টরের মধ্যে, তখন যেটা হয় উত্তেজনাকারী, আপনি যেগুলো অলরেডি বলে ফেলেছেন যে হাইপার অ্যাক্টিভ থাকা, যে প্রচুর এনার্জি। এবং আমরা ইয়াবা যখন খাই তখন দুইটা জিনিস হয়, এটাকে আমরা প্রথম ফেজটাকে বলি টুইকিং, তারপরটা হচ্ছে ক্র্যাশ। টুইকিং মানে হচ্ছে প্রথম কয়েক ঘন্টা এটা পিলের কম্পোজিশন বা এক একটা পিল এক এক রকম, যে এটা হয়তো বা 12 থেকে 10 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত আপনাকে অত্যন্ত সচেতন রাখবে, যে সুপার হিরো, সুপারম্যান, যে আমার এত এনার্জি, আমি 24 ঘন্টা ধরে দৌড়াচ্ছি, কাজ করছি, পড়ছি, অথবা জেগে আছি, এনজয় করছি,
অথবা উন্নত বিশ্বে অনেক সময় এরা করে, সেটা হচ্ছে ভালো নাইট ক্লাবে গেল বা নাচতে হচ্ছে বা ডান্স ফ্লোরে নাচানাচি করছে, সে এনার্জিটুকু পাওয়া, সুপারম্যান হয়ে যাওয়া অনেকটা। কিন্তু তারপরে যেটা আসে সেটাকে বলে ক্র্যাশ। এটা যখন শেষ হয়ে যাবে তখন সে ফুললি ক্র্যাশ করবে, যে টোটাল মানে ব্রেকডাউন হয়ে যাবে, সে ঘুমাবে, ক্ষুধামন্দা, ঘুমানো, এই ধরনের সিমটম। তো সাধারণত দুইটা জিনিস আমাদের দেখতে হবে, যে সেটা হচ্ছে ওই যেটা যে অতিরিক্ত রাত জাগা, যে আমার আমার পার্টনার বা আমার সন্তান বা আমার পরিচিত কেউ অতিরিক্ত রাত যাচ্ছে, অতিরিক্ত কাজ করছে, এবং আমরা যেটা অনেক সময় মানুষকে ঢুকে বলে হচ্ছে এই হাইপার অ্যাক্টিভ থাকছে, অথবা বাইপোলার ডিসঅর্ডার যেগুলো হয়, যে সবকিছু সে করে ফেলছে, মানে এক নিমেষে 30 কেজি ওজন আলগায় ফেলতেছে, অথবা বিষয় এমন কিছু কাজ করে ফেলতেছে মনে হচ্ছে সে এক্সট্রা একটা এনার্জি পেয়েছে, আবার পরক্ষণে গিয়ে দেখা যাচ্ছে কিছু সময় পরে সে একেবারে ভেঙে পড়েছে, মানে অসময়ে ঘুমাচ্ছে, ক্ষুধামন্দা, খিটখিটে মেজাজ, অথবা ডিপ্রেশন, অথবা এংজাইটি। কোনো কাজ করতে বলেন তখন সে বলছে আমার কেমন পালপিটেশন মনে হচ্ছে, আমার হার্টবিট বেড়ে গেছে, আমার ঘামাচ্ছি, আমার মনে হচ্ছে আমি কাজটা পারবো না। তো এজ মানে সবকিছু সামগ্রিক বিবেচনায় চিন্তা করতে হবে এটা ইয়াবা বা কোনো একটা মাদকের সাথে জড়িত। এগুলো আমরা গতবারও কিছুটা আলাপ করেছিলাম, যে মূল কথা হচ্ছে কোনো মানুষের তার স্বাভাবিক যে চরিত্র সেখান থেকে যদি হঠাৎ করে কোনো ব্যত্যয় ঘটে, যে দেখা যায় যে সে হঠাৎ করে সে একটু অন্য ব্যবহার করছে, তখনই সন্দেহ করতে হবে কোথাও কিছু ঘটছে কিনা, তখনই আস্তে আস্তে আমাদের জানতে হবে। এখন ধরুন আমরা সেই 80-র দশক 90 দশকে দেখেছি যে মানুষ তখন ফেন্সিডিল টাইপের, প্যাথিডিন, ফেন্সিডিল এই টাইপের ওষুধগুলোই বেশি ব্যবহৃত হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা মানুষকে রিল্যাক্স করতে সাহায্য করত, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানুষ এই ইয়াবা টাইপের জিনিসগুলোতে বেশি আসক্ত হচ্ছে, যেটি তাকে হাইপ করবে। দুই ধরনের চাহিদা। এইটি কি সহজলভ্যতার উপর বেস করে মানুষ নিচ্ছে, নাকি এইটি বেশি অ্যাভেলেবল হয়ে গিয়েছে? আসলে ব্যাপার হচ্ছে কি, আপনি যদি উন্নত বিশ্বের যদি হিস্ট্রি হিসাব করেন, মেথামফেটামিন কিন্তু অনেক বছর ধরে, ভাই কত আমি বলবো কি 50 থেকে 60 বছর ধরেই এই একটেসি আইস মানে বিভিন্ন মেথামফেটামিন যে ওষুধটা সেটা খুব জনপ্রিয় উন্নত বিশ্বে। তো আমাদের দেশে যেটা আপনি বলেছেন, একসময় মানে সহজলভ্যতা ছিল ফেন্সিডিল, এবং ফেন্সিডিলের মধ্যে যেটা হয়, যে জিনিসটা হয় সেটা রিল্যাক্স করে এবং অনেকটা ঝিম মেরে থাকা, যে খেলাম, খাওয়ার পরে মনে হচ্ছে একটু আমার অনুভূতিটা হচ্ছে একটু হালকা পাতলা হয়ে গেল শরীরটা, আমি একটু মানে নিজের মধ্যে নিজে চলে গেলাম, এটা। কিন্তু আস্তে আস্তে ইয়াবা যখন ঝুঁকে গেল, এখন ইয়াবাতে হচ্ছে অপোজিট। কিন্তু ইয়াবাতে কিন্তু আগে যেটা ফেন্সিডিলে হয়ে গেল ঝিম মেরে থাকা, এটা হচ্ছে উত্তেজিত হয়ে যাওয়া। তো মানুষ সাধারণত স্বাভাবিক, এটা নাসরিন আপা আরো ভালো বলতে পারবে, মানুষের সহজাত একটা চিন্তা চেতনা হচ্ছে আমাকে সবাই সুপার ভাবুক, আমি সুপার এনার্জির লোক, আমি অলওয়েজ, আমরা একটা সুপ্রিমেসির মধ্যে থাকতে চাই। তো এই জিনিসটার জন্য এটা আরো বেশি পপুলার হয়ে গেছে। একে তো হচ্ছে লভ্যতাটাও খুব সহজ হয়ে গেছে, আর দ্বিতীয়টা হচ্ছে আপনার অনুভূতিগুলো একটু ভিন্ন। অনুভূতিগুলো হচ্ছে আমি অনেক বেশি কাজ করতে পারি, অনেক বেশি অ্যাক্টিভ থাকতে পারি, আমি জনপ্রিয়, আমি অনেকক্ষণ নাচতে পারি, আমি গাইতে পারি, আমি কাজ করতে পারি, পড়তে পারি, এই জিনিসগুলোর থেকে আমি কাজ করতে পারি। আমার অফিসিয়াল কোনো কাজ আসলো, এত বেশি অফিস ওয়ার্ক আমার শেষ করতে হবে 2 দিনের মধ্যে, আমি তখন ইয়াবা খেয়ে কাজগুলো করে ফেলতেছি, এটা হয়। এমনকি আমি এটা এমনি একটা হাসির ছলে একটা কথা বলি, এটা বোধহয় আপনি যদি মনে থাকে, একসময় মেডিকেল ছাত্ররাও কিন্তু, এটা কেউ মানে রাগ করবেন না, অনুভবে নেবেন না, প্রফেশনাল পরীক্ষার আগেটাকেও কিন্তু, অথবা পরীক্ষার সময় কিন্তু হালকা ডোজের মানে মেথামফেটামিন জাতীয় ওষুধগুলো খেয়ে যেত, যাতে সে পরীক্ষার হলে খুব সচেতন থাকতে পারে, প্রম্পট অ্যান্সার করতে পারে, এটা হয়। তো এটার এখন, ওইটা ছিল খুব লো ডোজে হয়তো বা কেউ খেত, কিন্তু এখন এটা অনেক বেশি ডোজে, হাই ডোজে এডিকশনের দিকে চলে গেছে। ধন্যবাদ ডাক্তার সত্যজিৎ। এখন নাসরিন আপা, আমরা অলরেডি আলাপ করেছি প্রথম এনকাউন্টার কিভাবে করবেন, তো এখন ইয়াবা রোগীরা তো একটু হাইপার হয় দেখা যাচ্ছে। সো কাউন্সিলরের প্রসপেক্টে আপনার কি বক্তব্য, যারা পারিপার্শ্বিক অবস্থায় আছেন, যে এই মানুষটি তো আগে সাধারণ ছিল, এখন কিছুটা ঘোড়ার মতো হয়ে গেছে, যে সবকিছু করতে পারে, সেটাই কি করবেন বাবা মা হিসেবে? পারফেক্ট একটা শব্দ ইউজ করেছেন আপনি, যে ঘোড়ার মতন হয়ে যায়।
তো এই ক্ষেত্রে আমি একটু বলি, ডক্টর সত্যজিৎ যেমন বললেন যে অন্য ড্রাগগুলোতে যেমন একটু নিস্তেজ হয়ে যায়, ঘুমিয়ে থাকতে চায়, এই ড্রাগটাতে একদম উল্টো আর কি। তার মানে কি ড্রাগের মধ্যে দুই ধরনের আছে, একটা হচ্ছে ডাউনার বলে এগুলাকে। ডাউনার মানে আপনাকে ডাউন করে দেবে, আপনি চুপচাপ থাকতে ভালো করে। আর কোনগুলো হচ্ছে আপহিল করে দেবে, হাইপার করে দেবে। তো এই জিনিসগুলা কে কোন ড্রাগটা ইউজ করবে সেটা কিন্তু ডিপেন্ড করে মানুষের পার্সোনালিটির উপর। আচ্ছা, হ্যাঁ, কোনো বিশেষ করে ভাই ডক্টর সত্যজিৎ বলেছেন যে যেমন বাইপোলার টাইপের মানুষ যারা খুব হাইপার, মানে সবসময় সম্মুখে আসতে চায়, স্টেজে উঠতে চায়, মানে আমি বেস্ট, অনেক মানুষের থাকে কিন্তু গ্র্যান্ডিওসিটি যারা পছন্দ করে তারা কিন্তু ওই ডাউনারগুলা, যেমন অ্যালকোহল খেলে আপনি নিস্তেজ হয়ে যাবেন, ওগুলা চুজ করবে না। ওরা কিন্তু এই ইয়াবা যেটা অ্যামফেটামিন সেগুলো চুজ করবে। তাহলে তার হয় কি, তার ক্যাপাসিটিটা বেড়ে যায়। যেমন ধরেন যে গান গাইতে পারে সে কিন্তু খুব ভালো, মনে করেন যে ঘন্টার পর ঘন্টা গান গেয়ে যাচ্ছে, হ্যাঁ। আর যে মনে করেন বক্তৃতা দিতে পারে সে একদম খুব ভালো বক্তৃতা দিচ্ছে। তাহলে চিন্তা করেন মানুষের আসক্তি হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু কথা হচ্ছে কন্ট্রোল করতে পারছি কিনা। কারণ ওই যে ডক্টর সত্যজিৎ বললেন যে প্রথমে আপনাকে অনেক এনার্জি দিবে, আপনি অনেক গান গাইতে পারছেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে ক্রাশ করা মানে একদম ধ্বংস, পড়ে গেল, আপনি ক্রাশ, এই যে জিনিসটাকে ক্রাশ করে ভেঙে দিল, মানে মানুষটাও তখন একদম আর পড়ে যাবে। আমরা যারা সমাজে আছি তারা কি করতে পারি এদের জন্য? তাদের এরকম ঘোড়ার সামনে আমরা কি করব? ডক্টর ফেরদৌস, ওইটাতে যাওয়ার আগে আমি আরেকটু যদি আপনাকে বলি যে এইটা স্টুডেন্টদের মধ্যে, শিল্পীরা তো যারা বক্তৃতা দেবে, পলিটিশিয়ান ইউজ করবে, কিন্তু স্টুডেন্টদের মধ্যে এটার ইউজ করার প্রবণতাটা বেশি। যেমন ডক্টর সত্যজিৎ বলেছেন, আমরা যখন মেডিকেল স্কুলে পড়তাম কেউ আমরাও হয়তো নিতাম। এটার কারণ হচ্ছে এটা খেলে আপনি রাত জাগতে পারবেন না, কারণ আপনি ঘুম আসবে না। তো আপনি তো এখন ঘোড়ার মতো হয়ে গেছেন, ঘুম আসবে না। তাহলে মেডিকেল স্টুডেন্টরা অথবা ল স্টুডেন্টরা যাদের বেশি রাত জেগে পড়তে হয়, ওরা কিন্তু রাত জেগে থাকার জন্য এটা খাবে, রাত জেগে পড়বে। কিন্তু এইটার ফলটা কিন্তু ভালোর চাইতে উল্টো হতো। কারণ কি, সে রাত জেগে পড়ছে, একটা পর্যায়ে তো যখন তার ক্রাশ হবে, তখন সে যা পড়লো সেটা তো তার মনে থাকলোই না, তার পুরো কাজটাই বৃথা গেল। হ্যাঁ, তো এখন স্টুডেন্টদের মধ্যে হয় কি, আপনি বারবার একটা শব্দ কিন্তু আপনি ব্যবহার করেছেন আজকের অনুষ্ঠানে, গত অনুষ্ঠানে, ADHD। দর্শক, আমি আপনাদেরকে একটু সহজ করে বুঝাই। ADHD মানে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এটা হচ্ছে বাচ্চারা, বিশেষ করে বাচ্চাকাল থেকে এটা কিন্তু ডায়াগনোসিসটা হয়। খুব হাইপার থাকে, ওরা চুপ করে বসতে পারে না, এক জায়গায় বসে থাকতে পারে না। স্কুল থেকে সমানে রিপোর্ট আসবে, এই বাচ্চাটা, অন্য বাচ্চারা যখন এক মনে একটা কিছু করে, প্রজেক্ট করে, এই বাচ্চাটা এদিক ওদিক ঘোরাফেরা করে। আর অ্যাটেনশন ডে ড্রিমিং, তার মন নাই, টিচারের কথা বেশিক্ষণ শুনতে পারে না। ওই বাচ্চাগুলোর জন্য এখানে যে রিটালিনটা দেওয়া হয়, সেই রিটালিনটাই বাচ্চাদের জন্য, কিন্তু বড়রা যখন এই জিনিসটা হয় তখন ওই ডাক্তাররা অ্যামফেটামিন, অ্যাডেরাল হিসাবে এখানে পাওয়া যায়, ডক্টর সত্যজিৎ, অ্যাডেরাল হিসাবে পাওয়া যায়। তখন বাচ্চাদেরকে ওই রিটালিনটা দেয়, বড় হলে অ্যাডেরালটা দেয়। তখন হয় কি, যেই বাচ্চাগুলোর এই প্রবলেমটা থাকে, অ্যাটেনশন প্রবলেম, ওরা বড় হয়েও তো এই প্রবলেমটা কিন্তু যাবে না। হ্যাঁ, তখন ওদের হাইপার অ্যাক্টিভিটিটা একটু কমে যায়, কিন্তু ক্লাসে কোনো টিচারের কথা শুনতে পায় না। তখন ওরা আবার ডাক্তারের কাছে যায় যে দেখো, আমি তো অ্যাটেনশন দিতে পারছি না, আমার এটা লাগবে। তখন ডাক্তার বলে ঠিক আছে, কিভাবে প্রমাণ পাবো যে তোমার এটা? বলে আমি ছোটোবেলাও রিটালিন নিতাম। তখন ওরা আগের ছোটোবেলার ডাক্তারের থেকে রেকর্ড এনে দেখলো যে হ্যাঁ, ও সত্যি সত্যি এটা আছে, তখন তাকে প্রেসক্রাইব করলো। এখন হলো কি, আমি আপনাকে বলি, এই যে ডর্মগুলোতে, হোস্টেলগুলোতে যখন বাচ্চাটা ওই প্রেসক্রিপশনটা নিয়ে গেল, বোতলটা, ইয়াবা, যেটার মেডিকেল টার্ম হচ্ছে অ্যাডেরাল অ্যামফেটামিন, এটা নিয়ে গেল, অন্য বাচ্চাদের কিন্তু খবর হয়ে গেছে এ ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে আসছে। এখন হবে কি, তার সাথে বন্ধুত্ব করবে, বন্ধুত্ব যদি না করতে পারে চুরি করে ওর কাছ থেকে এই জিনিসগুলো নিয়ে যাবে। এখন হচ্ছে কি, ডাক্তার প্রেসক্রিপশন দিচ্ছে, কিন্তু ওইটা দিয়ে দেখেন এখন অ্যাবিউজ শুরু হয়ে গেল। হ্যাঁ, অনেক সময় হয় কি, টাকার জন্য অনেক সময় বাচ্চারা বলে যে তুমি তো এটা ডাক্তারের থেকে তোমার ইন্স্যুরেন্সে কভার করলো, বাংলাদেশে হয়তো একটা পরিমাণ দিয়ে কিনে আনলো, আমি তোমাকে একটা পিল $20 দিব, আমেরিকাতে হয়তো $20, অনেক সময় বলে $40। তাহলে চিন্তা করেন, যেই বাচ্চাটা
যেই স্টুডেন্টটা ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন পেলো, সে এখন ভাবলো, আরে আমি যদি একটা অ্যাডেরাল $20 $40 বিক্রি করতে পারি, তাহলে আমি আমার যেটা দিনে 2বার খাওয়ার কথা অথবা প্রতিদিন একটা খাওয়ার কথা, আমি একদিন স্কিপ করব, আমি একদিনে একটা খাবো, আর বাকি যে আমার বেঁচে যাচ্ছে ওগুলো আমি বিক্রি করে দেবো। দেখছেন কিভাবে ক্যাম্পাসের মধ্যে, বিশেষ করে ক্যাম্পাসের মধ্যে এই জিনিসগুলা তখন ছড়াতে থাকলো। এখন আপনার দ্বিতীয় প্রশ্নটা কি ছিল ডক্টর ফেরদৌস? এই ঘোড়াকে কিভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে নিয়ন্ত্রণ করবেন? আচ্ছা, তাহলে তো চলেই আসছে ওইখানে ডাক্তারের রোল, প্যারেন্টসদের রোল। ডাক্তার যখন দিচ্ছে প্রেসক্রিপশনটা, ডাক্তারকে দেখতে হবে আমি কি আসলেই এই বাচ্চাটা রিয়েলি রিয়েলি দরকার কিনা, নাকি ওর অ্যাবিউজ করার টেন্ডেন্সি আর আছে। পরিবার? আর পরিবার বলবে যে বোতলটা আমার কাছে দাও, বোতলটা আমার কাছে থাকবে, তোমার যখন দরকার হবে তুমি আমার সামনে খাবা। অনেক সময় মুখে নিয়ে বাচ্চারা করে কি, জিব্বার নিচে লুকিয়ে রাখে, এই যে মা পানিও খেয়ে ফেলে, হ্যাঁ নাই, আসলে কিন্তু জিব্বার নিচে লুকানো আছে। তখন তারা ওইটা করে কি, নিয়ে ওইটাও বিক্রি হবে। দেখেন মানে এই অ্যাডিকশন কি জিনিস, মুখের ভিতরে জিনিসটা এমনকি আপনি বাথরুমে দিয়ে দেন, সেখান থেকেও নিয়ে ওরা খাবে। এত অ্যাডিকশনটা এমন একটা জিনিস। তাহলে পরিবার অবশ্যই এখানে বিরাট হাত আছে, মা বাবা এটা রাখবে। আচ্ছা, এখন ডাক্তার সত্যজিৎ আপনি হ্যাঁ উনি একটা কথা বলবেন, বলুন। একটা কথা শুধু অ্যাড করতে চাচ্ছি আপনার সাথে, যে আবার যেটা বলেছেন যে অনেক বাচ্চা, বা আমরা এটা দেখেছি, এটা অনেক সময় প্রিজনে হয় বা স্কুলে হয়, যে টাকার জন্য হয়তো বা ট্যাবলেটটা দিয়ে দিচ্ছে অথবা বন্ধুকে ভালোবেসে দিচ্ছে। আরো একটা জিনিস কিন্তু হয়, সেটা হচ্ছে থ্রেটের কারণেও কিন্তু দেয়, যে স্কুলে চারজন বন্ধু আছে, থ্রেট, খুন করব তোমাকে, হ্যাঁ 4জন বন্ধু আছে, আমি একটু নিরীহ জাতীয়, আমাকে স্কুলে গেলে বললো এই তুই ওষুধটা না দিলে কিন্তু তোকে আসলে মারবো, তোকে গুলি করবো, তোকে অন্য কিছু করবো। তখন আমি আমার এটা আমি হয়তো পরিবারে বলতে পারছি না, এটা আমি তখন চুরি করে নিয়ে ওদেরকে খুশি করার জন্য এটা দিচ্ছি। এটা আমি খুব কমন দেখেছি, প্রিজনেও হয়, স্কুলেও হয়, এটা খুব কমনলি হয়। এটা আরেকটা মানে জাস্ট আপনার সাথে একটু অ্যাড করলাম। হ্যাঁ শিওর, থ্যাংক ইউ ডক্টর সত্যি। তার মানে এখানে প্যারেন্টসদের রোল কত বেশি। প্যারেন্টসরা যদি বোতলটা রাখে, বাচ্চাটা কিন্তু যদি থ্রেটও পায়, চুরি করতে পারবে না, তখন সে বলতে বাধ্য হবে, দেখো আমার তো জিনিসটা চুরি করে আনার স্কোপ নাই, কারণ ওটা আমার বাবা মা লুকা রাখছে। দেখছেন, বাবা মা কিন্তু এখানে প্রিভেন্ট করে ফেললো জিনিসটা। এখন ডাক্তার সত্যজিৎ আপনি একটু বলবেন যে আইনের ব্যাপারটি, ধরুন একটি মানুষ এই ইয়াবা থেকে ফেরত আসতে চায়, আচ্ছা তার আগে বলি, এই মানুষগুলো কি একটু ক্রাইম প্রবণ বেশি হয়? কারণ এরা তো হাইপার, এরাই কি বেশি ক্রাইম করবে, না ফেন্সিডিল যারা খাচ্ছে তারা বেশি ক্রাইম করবে? একটা পর্যায়ে গিয়ে দুইজনেই ক্রাইম করবে, সেটা তো আমি পরে আসছি। আমি একটা ছোট্ট ঘটনা আপনাকে বলি। আমি বছর 2 আগে, করোনার আগে বাংলাদেশ গিয়েছিলাম। আমার এক প্রতিবেশীর বললেন যে একটা রোগী, ওনাদের দুঃসম্পর্ক আত্মীয় একটু আমার সাথে কথা বলতে যাচ্ছে। তো আমি ভদ্রলোক আসলেন। ভদ্রলোক আসলে স্টোরিটা খুব, ওনার গল্পটা খুব দুঃখের, যে উনি ঢাকা শহরে ভদ্রলোকের গাড়ি চালান, তো ড্রাইভার হিসেবে কাজ করেন। উনি 1015 মতো বেতন পান। ঢাকা শহরে একটা ছোট্ট বাসার মধ্যে থাকেন, একটা ছেলে একটা মেয়ে। এভাবে ছেলেটা এক পর্যায়ে উনিও বলতে পারছেন যে ইয়াবা এডিক্টেড হয়ে গেছে। ছেলেটা প্রথম দিকে টাকা চাইতো, মা না হলে ঘরে মা বাবাকে ধরে মারতো, জিনিসপত্র বিক্রি করে ফেলতো। তো এটা হতে হতে ঘরে আর বিক্রি করার মতো কিছু নাই, বাবা তো ঋণগ্রস্ত হতে হতে এই অবস্থা। পরবর্তীতে ছেলেটা করে কি, এখন রাস্তা দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, কারো কাছ থেকে চুরি ছিনতাই করছে, কারো কাছে নিয়ে নিচ্ছে জোর করে। পরে ওই লোকগুলো আবার একই এলাকার মধ্যে, ওই লোকগুলো ওদের বাবার কাছে আসলো। বাবা এখন ওদের হাতে পায়ে ধরে কাউকে কিছু টাকা দিয়ে পারে ম্যানেজ করছে। কারণ আমি জিজ্ঞাসা করছিলাম, কেন আপনি তাহলে করছেন? বলছে দেখেন বাবা, আমার সন্তান তো, ওরা তো পিঠে মেরে ফেলবে আমার ছেলেকে। এখন আসলে বাচ্চারাও, ওই ছেলেটাও কিন্তু তার মা বাবাকে অনেকটা ইমোশনালি কিন্তু ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছে। তো আমি যেটাতে আসছিলাম, যে এখন অপরাধ প্রবণতা যেটা, সেটা 1 নম্বরে হচ্ছে, হ্যাঁ প্রাথমিক স্তরে চিন্তা করলে যে ফেন্সিডিলের তুলনায় বা যে মদ খায় বা অ্যালকোহল খায়, তার তুলনায় কিন্তু ইয়াবা খাওয়া লোকের ক্রাইম করা অন দ্য সিন, যখন সে ওষুধটার মধ্যে থাকবে তখন সম্ভাবনা বেশি। কারণ সে তখন খুব ওই ঘোড়ার মতো খুব পাগলাটে, হ্যাঁ সে চাইলে সবকিছু করতে পারে। সে মানে আমি মানুষ ছোট, কিন্তু আমি চাইলে আমার চেয়ে দ্বিগুণ ওজনে একটা মানুষকে আক্রমণও করতে পারি, এই প্রবণতাটা তা হয়। আচ্ছা, কিন্তু আপনি যদি দেখেন এক পর্যায়ে গিয়ে তার যদি যখনই তার সমস্যাগুলো এগুলো হয়, যে যতই বিত্তশালী হোক কেন, একসময় গিয়ে তার অর্থনৈতিক সংকট শুরু হবে। কারণ
এক একটা ইয়াবা পিল আমি যাই না বাংলাদেশে বাজার দরে করা হয়তো 200-250 টাকা থেকে আরো ঊর্ধ্ব হতে পারে। তাহলে তার দিনে যদি 3-4টা এক পর্যায়ে এডিকশনটা এমন যে আপনার যদি আগে এক সময় একটা ওষুধে হয়ে যেত, কয়েক মাস পরে সেটা যাবে 2টাতে, তাহলে আপনি একই অনুভূতিটা পাবেন না। তারপরে যাবে 3টাতে, তারপরে 4টা, এবং বাড়তে থাকবে। বাড়ার সাথে সাথে আপনার দৈনন্দিন খরচও বাড়তে থাকবে। এই খরচটা যখন আপনি মিট আপ করতে যাবেন, তখন অবশ্যই প্রথমে আপনি পরিবার থেকে টাকা টান দেবেন, পরিবারের মধ্যে চুরি করবেন, পরিবার থেকে কিছু ক্রাইম করবেন। তখন এটাও যখন পাওয়া যাবে না, তখন বাইরে ওই ছেলেটার মতো বাইরে গিয়ে আপনি ক্রাইম করবেন। তাহলে সেই ক্রাইমটা ইয়াবাতেও যখন হয়, ফেন্সিডিলও কিন্তু এক পর্যায়ে গিয়ে হতো বা হয়। মানে সব আসক্তির একটা পর্যায়ে কিন্তু যখনই এটাতে মধ্যে অর্থনীতি জড়ে মানে টাকার ক্রাইসিসটা ঢুকে যায়, তখন সেটা ঘরে বা বাইরে ক্রাইম জড়িত হয়ে যায়। আর হ্যাঁ, যদি এর প্রথম স্তরে চিন্তা করেন, ইয়াবা যিনি খাচ্ছেন তার মধ্যে অপরাধ প্রবণতাটা কিন্তু অন্যদের তুলনায় একটু বেশি থাকবে, কারণ সে হাইপার অ্যাক্টিভ আছে সবসময়। এখন আপনার কাছে কি মনে হয় যে যে কোনো ধরনের ক্রিমিনাল বা ক্রাইম হচ্ছে তাকে যদি ধরে, আইন শৃঙ্খলা বাহিনীর কি উচিত তাকে পরীক্ষা করা, ইউরিন টেস্ট করা যে কি কি মাদক নিচ্ছে, এটি রুটিনলি? হ্যাঁ, এটা তো যেমন আমরা যেমন উন্নত বিশ্বে আমরা দেখি যে আপনি যে কোনো ক্রাইম করবেন, আপনি ক্রাইম কেন, আপনি যেন একটা গাড়ি অ্যাক্সিডেন্টও করেন, আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্ট করলেন, সাথে সাথে পুলিশ এসে না আপনার যেটা করবে, আপনার আইসাইট চেক করবে, আপনার ব্রেথ টেস্ট করবে, তারপর যদি এটা কোনো সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয় আপনাকে নিয়ে গিয়ে ইউরিন টেস্ট করবে, ড্রাগ টেস্ট করবে। আর পাশাপাশি ক্রাইমের ক্ষেত্রে তো অবশ্যই সবাইকে এটা মাস্ট, এটা মানে পুলিশ যখনই এখানে আপনার পুলিশ কাউকে অ্যারেস্ট করবে উইথ চার্জ, তখনই কিন্তু ওরা করবে। আমার মনে হয় হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে এখন বাংলাদেশে এটা কতটুকু প্র্যাকটিক্যালি পারবে, কারণ এটার সাথে একটা মানে খরচও নির্ভর করবে। আপনি যে ইউরিন টেস্টের কথা বলছেন, সেখানের সাথে একটা খরচ জড়িত। যদি করতে পারে সেটা অবশ্যই ভালো, বিভিন্ন দিকে ভালো। কারণ হচ্ছে আপনাকে দেখতে হবে, মনে করেন কেন উন্নত দেশে করা হয়, কারণ হচ্ছে কেউ যদি ইউরিন টেস্ট করে দেখলো সে হিরোইন খাচ্ছে, এখন পুলিশ তাকে তার রিমান্ডে বা তাকে প্রিজনে প্রেরণ করলো। এখন এই লোকটা যে হিরোইন খায়, তাকে যদি আপনি হঠাৎ করে হিরোইন বন্ধ করে দেন, তাহলে কিন্তু তার খিচুনি হয়ে সে কিন্তু মারা যেতে পারে। সুতরাং তাকে আমি ওইভাবে ব্যবস্থা নিতে হবে। সে যদি কিছু খেয়েও থাকে, কিছু খাওয়ার অভ্যাস থাকে, তার মধ্যে প্রুভ হয়, তাকে সেটার চিকিৎসাটাও আমাকে দিতে হবে। সে যতক্ষণ আমার হেফাজতে আছে, যেটা রাষ্ট্রীয় হেফাজত বা আমরা এখানে কাস্টোডির মধ্যে যতদিন আছে ততদিন দিতে হবে। তো সেভাবে বাংলাদেশের প্রেক্ষাপটও হ্যাঁ অবশ্যই চেক করা উচিত, কিন্তু আমি জানি না কতটুকু এটা মানে খরচের বিবেচনায় কতটুকু প্র্যাকটিক্যাল হবে, তবে হওয়াটা উচিত। তবে এখানে এই যে মানুষজন তো তবে চিকিৎসার জন্য তো সামনে যেতে চাবে না, পুলিশ ইনভলভ করতে চাবে না, কারণ দেখা যাবে যে এই মানুষগুলো একটা ক্রাইমের অংশ, তখন চিকিৎসার চেয়ে আইন বেশি জরুরি হয়ে যাচ্ছে। এইটার কি কোনো ব্যালেন্স আপনি দেখতে পান? মানে একটা জিনিস হচ্ছে কি, সব মানে মাদক এডিকশনে যে ক্রাইম করছে তেমন না, কিন্তু অধিকাংশ ক্রাইমের পিছনে মাদক জড়িত আছে। মানে আচ্ছা, অনেকটা হচ্ছে কথাটা আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা, যে অধিকাংশ ক্রাইমের সাথে কিন্তু মাদক একটা বড় মানে জড়িত। আমাকে যদি একটু চান্স দেন ডক্টর সত্যজিৎ, আমি যদি একটু অ্যাড করি এখানে, সেটা হচ্ছে যে প্রতিটা মাদকের সাথে ড্রাগের সাথে কেন ক্রাইম আসছে, উনি কিন্তু এটা খুব ভালোভাবেই বলেছেন। কারণ আপনি যখনই একটা ড্রাগে আসক্ত হবেন, প্রথমে অল্প দিয়ে শুরু করলেন, কিন্তু প্রথম অল্পতেই হচ্ছে আপনার ইয়েটা হচ্ছে, হাইটা হচ্ছে, কিন্তু যখন আপনি আরেকটু দিন যাবে আপনার একটাতে হচ্ছে না, দুটোতে হচ্ছে না, তিনটে, তাহলে যে এই যে একটা প্রতি ইউজের সাথে আপনার খরচটা বেড়ে যাচ্ছে না। একটা মানুষের পকেটে কতটুকু টাকা থাকে আপনি আমাকে বলেন, যতই মানে মিলিয়নিয়ার হোক, তার একদিন টাকাটার মধ্যে টান পড়বেই। সো টাকায় যখন টান পড়ে, তখন সে তার ওই যে ডক্টর সত্যজিৎ বললেন যে উইথড্রল, যখন ওই ড্রাগটা সে নেয় না, তখন যে তার ভিতরে একটা খিঁচুনি, একটা যে কষ্ট, সেটার জন্য তার ওই নিতেই হবে। তখন সে কি করবে, তাকে চুরি করতেই হবে। প্রথমে চুরি করবে ঘরে, বাবার টাকা, বাবার মানি ব্যাগ, মায়ের পার্স, ওগুলো যদি বাবা মা বুঝে যায়, তখন করবে কি, ঘরের ভিসিআরটা বিক্রি করে দিল,
আস্তে করে লুকায় একটা দামি, এমনকি আমি জানি বাচ্চারা মায়ের গোল্ড পর্যন্ত বিক্রি করে দিচ্ছে ওই ড্রাগগুলো। সো এখন গেল ঘরে, এখন ঘরে যখন তার কিছু নাই, এখন সে যাচ্ছে মানুষের ঘরে চুরি করতে অথবা ডাকাতি করতে, এমনকি মেরেও ফেলে $10-20 জন্য, আমি বলতে পারি আপনাকে। এখন একটা মিনিট ডক্টর ফেরদৌস, সরি আমি একটা জিনিস এখানে যোগ করতে চাই, এখন মনে পড়েছে কথাটা। বাংলাদেশে কিন্তু ইয়াবার যে ব্যক্তিটা, এটার কিন্তু এটার এই যে আপা বললো এই কথা, তখনই আমার মনে পড়লো যে এটা একটা মাল্টি লেভেল বিজনেসের মতো। আপনি ওই যে বাংলাদেশে একসময় ডেস্টিনি বা মাল্টি লেভেল বিজনেস আছে না, যেমন মনে করেন আমি আমার মধ্যে আমি ইয়াবা খাওয়া শুরু করলাম, আমার 1-2টা দিনে এখন 3টা পিল লাগে, এখন 3টা বা 4টা পিল লাগছে, আমার তো খরচটা মেটাতে হবে, তখন আমি খরচটা পাবো কি করে? তখন আমি ডক্টর ফেরদৌসকে বললাম যে বন্ধু চলো আমরা এটা খেবি মজা, তুমি একটু খেয়ে দেখো। অনেক সময় আপনি অবাক হয়ে যাবেন, আমি উন্নত বিশ্বে দেখি যেটা ফ্রি স্যাম্পল দেয়া হয়, আপনার বাই পোস্ট আপনাকে পাঠানো হয়। এমন আছে যে আপনাকে বললাম যে চলো বন্ধু তোমার খাওয়াবো, আপনি আমার সাথে এসে যোগ দিলেন, পরপর 3 দিন খেলেন, আপনাকে আমি ফ্রি স্যাম্পল খাওয়ালাম, 3 দিন পর থেকে আপনি এডিক্টেড হয়ে গেলেন, আপনি আমার কাছে আসলেন, আমি তখন আপনার কাছে বিক্রি করার জন্য আমি তখন ওখান থেকে কিনে আনবো 5টা, কিনে আনা আপনাকে 2টা দেবো, সেই 2টার মধ্যে আমার 1টা বা 2টার খরচ আমি পুষিয়ে নিচ্ছি। আবার এরপরে আমি আরো 2জন একটু যদি বলি, সেই ব্রিটিশদের যে বাঙালিদেরকে যে ফ্রি চা খাওয়াতো, সেই একই বিজনেস এভাবে কিন্তু ছাত্রদের মধ্যে, ছাত্ররা কেন ইনভলভ হচ্ছে দেখা যাচ্ছে, আমি যখন ডিপেন্ডেন্ট হয়ে গেছি আমার খরচটা তোলার জন্য, আমি আমার 5 জন বন্ধুকে যদি আমি খাওয়াতে পারি তাহলে আমার খরচ কিন্তু ফ্রি হয়ে গেল, সেই 5 জন আবার 25 জন 125 জন, এভাবেই কিন্তু ব্যক্তিটা বাড়ছে, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন অসুবিধা নেই ডাক্তার সত্যজিৎ, আপনি একটু বলবেন, ধরুন বুঝলাম যে পাড়ায় এই ছেলেটি খাচ্ছেই, আবার আপনি কাউন্সিলর এই সেই, কিন্তু আসলে চিকিৎসা কি করা উচিত ইমিডিয়েটলি যখন বাবা মা বুঝতে পারলো? প্র্যাকটিক্যালি বাংলাদেশের কনটেক্সটে, আপনি বাংলাদেশের মানুষ, আমি জানি আপনি জানেন যে বাংলাদেশে কি করা উচিত। আমার মনে হয় যেটা বাংলাদেশে প্রেক্ষাপটে হয় সেটা আমি উন্নত বিশ্বের সাথে ভিন্নভাবে অ্যাপ্রোচ করবো। আর বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে টোটালি রিহ্যাবিলিটেশন বা টোটালি আইসোলেশনে নিয়ে যাওয়া। এটা বলতে একটু অন্যভাবে দেখায়, কিন্তু বাংলাদেশের জন্য এটাই হচ্ছে পারফেক্ট, যে কোনো ভাবে ওনাকে তাড়াতাড়ি আইসোলেশন সেন্টারে বা রিহ্যাবে বা দূরে কোথাও প্রপার মানে যে যারা মেন্টাল হেলথ আছে বা যারা সাইকিয়াট্রিস্ট আছে তাদের তত্ত্বাবধানে ইমিডিয়েটলি নিয়ে যাওয়া। সেই কথাটাই কিন্তু আমি উন্নত বিশ্ব হলে ভিন্নভাবে বলবো, সেটা হচ্ছে মোটিভেশন ব্যাপার আছে, তাকে এনগেজ করা, তার সাথে তাকে প্রক্রিয়ার মধ্যে ঢুকানো, এগুলো। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় আপনি ইমিডিয়েটলি তাকে কোনো সাইকিয়াট্রিস্ট দেখিয়ে তাকে রিহ্যাবে পাঠিয়ে, যেখানে সে ডাক্তারের তত্ত্বাবধানে থেকে জিনিসটা পাবে না, এবং না পেলে তার যে উজ্জ্বল হবে সেই উজ্জ্বলকালীন সময়গুলোতে সে কিভাবে তাকে চিকিৎসা দেওয়া যায়, এবং তাকে পাশাপাশি যেগুলো সাইকোথেরাপি বা কাউন্সিলিং এগুলো কিভাবে করা যায়, এটা হচ্ছে ইমিডিয়েট দরকার। কতদিন সাধারণত রিহ্যাবিলিটেশন সেন্টারে রাখা হয়? আমার মনে হয় কমপক্ষে 90 দিন পর্যন্ত কমপক্ষে রাখা উচিত। এটি তো বেশ ব্যয়বহুল। হ্যাঁ, এটা বেশ ব্যয়বহুল, এটা সত্যি যে এটা ব্যয়বহুল। যে আমি ঘটনাটা বলছিলাম, বাংলাদেশে যে ভদ্রলোক এসেছিলেন, ওনাকে যে যখন আমরা আলাপ করেছিলাম, আমি পরে দেখলাম যে ওনার পক্ষে আসলে বাস্তবিকভাবে সেটা মেনটেন করা বেশ, সেটা মানে কয়েক লাখ টাকার ইনভলভমেন্ট আছে, প্রতিদিনের খরচ সবকিছু মিলা। তো ওনার মতো স্বল্প আয়ের মানুষের জন্য আসলে এটা অত্যন্ত কঠিন। এখন বাস্তবতা, ধরুন এটি গেল, ঠিক আছে, প্রথম রিল্যাপস যেন না হয়, বের হওয়ার পরে যেন আবার এই ছেলেটি বা মেয়েটি যেন এটিতে ফেরত না আসে, সেইটির জন্য আবার কি করার? সেটার ক্ষেত্রে হচ্ছে ওই যে যদি মানে ঠিকভাবে বা সঠিকভাবে যদি আপনি সংগঠিত উপায়ে যদি সাইকিয়াট্রিস্টদের মাধ্যমে যদি এটা করা হয়, তখন যেটা হয় তার মধ্যে যদি আমি যদি বুঝতে পারি যে আমার এটা ভুল ছিল, আমি এটা থেকে মানে নিস্তার পেয়েছি, এখন আমাকে চলো, হ্যাঁ, তার মধ্যে রিল্যাপসের ব্যাপারটা আসে। এখন রিল্যাপসের যে কথাটা বলেছেন সেটা হচ্ছে আমরা অনেক সময় একটা ছোট্ট একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমরা যখন এই দেশে অ্যালকোহল যারা এডিক্টেড তাদেরকে চিকিৎসা করি, আমরা প্রথমে জানতে চাই ঘরে আর কেউ অ্যালকোহল খায় কিনা। যে সিগারেট স্মোকার তাকে জানতে চাই যে আপনার ঘর মানে আপনার পার্টনার বা আপনার ঘরে কেউ সিগারেট খায় কিনা,
কারণ দেখা যায় সে যদি সিগারেট ছেড়েও দেয়, আশেপাশের লোকদের অনুপ্রেরণা বা তাদের প্রভাবে কিন্তু আবার সিগারেট ধরবে, বা একবার যদি অ্যালকোহল খাওয়া বন্ধ করে আবার সে ধরবে, কারণ তখন সে দেখবে তার পার্টনার বসে বিকালবেলা অ্যালকোহল খাচ্ছে, সে তখন প্রলুব্ধ হবে। তো এরকম প্রথম হচ্ছে যখন রিহ্যাব থেকে ফেরত আসবে, যদি মানে ভালোভাবে যদি তার চিকিৎসাটা হয়, প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে ওই যে অনেকটা আমরা এখন আবার যেটা আমরা করোনাতে বলছি সম্ভব নিরোধ, অথবা যে মানুষজনের সংস্পর্শে না থাকা, যদি এটা সম্ভব হয়, যেমন সেটা বন্ধু হতে পারে, সেটা পরিবারের কেউ হতে পারে, যার মধ্যে অভ্যাসটুকু আছে, তাহলে যাতে সে ওই পথে আবার যেতে না পারে, এটা হচ্ছে একটা মূল ব্যাপার। আর 2 নম্বর কথা হচ্ছে এই লোকগুলোকে কিন্তু আমরা অর্গানাইজড ওয়েতে কিন্তু কাজে লাগাতে পারি, যেটা আমরা বলি আমরা এইসব দেশে দেখেছি যারা একসময় ড্রাগ নিতেন তারা এখন কাউন্সিলর হয়ে গেছে। তারাই স্কুলে কলেজে এসে তারাই অন্য রোগীদেরকে এসে বুঝায় যে দেখো আমার জীবনে এই ঘটেছে। আমি এমনও লোক পেয়েছিলাম, সে একজন খুব হাই অফিসিয়াল ব্যাংকার ছিল, কিন্তু রাতারাতি তার সব বাড়ি গাড়ি সব বিক্রি করে সে একেবারে হোমলেস পর্যন্ত হয়েছিল। সে অবস্থা থেকে সে ফেরত এসে আবার সে চাকরি করছে এখন, সে এবং পার্ট টাইমে এই কাজটুকু করে, সে বিভিন্ন মোটিভেশনাল ওয়ার্কে, সে নতুন একটা রোগী থেকে আসলে আমাদের কাছে অনেক সময় তার সাথে ট্যাগ করে দেওয়া হয়, সে তো তাকে বুঝায় যে দেখো আমার জীবনে এই ঘটনা ঘটেছিল, আমি এর মাধ্যমে এসেছি, আমি এখন পরিপূর্ণ নতুন জীবন নিয়ে আছি, স্বাভাবিক জীবনে তুমিও চাইলে পারবে। এই লোকগুলোকেও কিন্তু আমরা অনেক সময় এই ধরনের মোটিভেশনাল ওয়ার্কের মধ্যে রাখতে পারি। কিন্তু আবার বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আছে, এটা একটা সামাজিক মানে কি বলবো, সামাজিক প্রবলেমও আছে, যে আমি একসময় ইয়াবা খেতাম, এটা আমি আবার এখন বুক ফুলিয়ে বলার মধ্যে অনেক সময় আমরা লজ্জাবোধ করি, সেটা কতটুকু হবে। কিন্তু আসলে এই জিনিসগুলো থেকে আমাদের বেরোতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে প্রমোট করতে হবে, যেটা লজ্জার কিছু না। আমি একসময় করতাম, এখন আমি ভালো আছি, এটাই বরং আমাকে সবাই উৎসাহিত করা উচিত। অসংখ্য ধন্যবাদ। আমরা কিছু মিস করলাম আপা? না, আসলে ডক্টর সূর্যজি যে কথাগুলো আজকে বললেন, আমি একদম আসলে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। এত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কথা। এখন এই কথাগুলো যদি আমাদের পরিবারের সবাই বুঝতে পারেন, সমাজে যাদের যেই দায়িত্বে আছেন তারা যদি এই জিনিসগুলা বুঝতে পারেন, আর সবচেয়ে বড় কথা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে বলবো যে দায়িত্বে আছেন তার দায়িত্বটা যদি আমরা একদম, আমার দায়িত্বটা যদি আমি করি পারফেক্টলি, তাহলেও কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। জি ধন্যবাদ। আজকের যে আলোচনা ইয়াবা সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিতই কথা বললাম। আমি সত্যি অভিভূত আপনাদের দুজনকে আমাদের সাথে পেয়ে। আপনাদের দুজনকেই ধন্যবাদ, ডাক্তার সত্যজিৎ দত্ত এবং ডাক্তার নাসরিন কাদের। দর্শকদের বলছি, আজকের আলোচনা থেকে যেটি বুঝতে পারলাম যে আসলে কিশোর পার হওয়া সন্তানগুলো যারা কলেজে পড়ছে সেই সময়টুকু থেকেই কিন্তু তাদের এই এক্সপোজারটি হচ্ছে। যারা বাবা মায়েরা আছেন, অভিভাবকরা আছেন, তারা একটু নজর রাখুন। মাদককে আমরা সবাই মিলে চলুন, প্রথম দিন থেকেই না বলি। এটা একটা জিরো টলারেন্স ম্যাটার। নেব না, নেবই না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ডাক্তার ফেরদৌস, নিউ ইয়র্ক থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম।